হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। কখনো কি ভেবে দেখেছো তুমি খুব মজা করে যে বার্গার খাও তার বানটা কিভাবে তৈরি হয়? অথবা তোমার জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করো সেটা কিভাবে তোমার জামাকে পরিষ্কার করে? কিংবা বৃষ্টির দিনে মজা করে যে আচার খাও সেটা কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে? আজকের এই অধ্যায় পড়লে তুমি তোমার ঘরে যে রসায়ন ব্যবহার হয় সেই সম্পর্কে জানতে পারবে। তুমি জেনে আশ্চর্য হবে যে তোমার বাসায় রান্নার কাজে ব্যবহার করা লবণ, বেকিং সোডা, ভিনেগার এগুলো রাসায়নিক পদার্থ। চলো তাহলে আজকে এগুলো সম্পর্কে জেনে নেই। খাবার লবণের প্রধান উৎস সাগরের পানি। সাগরের পানিতে অনেক বেশি পরিমাণ খাদ্য লবণ পাওয়া যায়। খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এছাড়া খাবার লবণের সাথে খুবই সামান্য পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সহ অন্য কিছু লবণ দ্রবীভূত থাকে। আবার মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবেও সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয়। এখন চলো আমাদের দেশে কিভাবে খাদ্য লবণ তৈরি করা হয় তা জেনে নেই। সমুদ্র উপকূলের লবণ চাষিরা বিভিন্ন আকৃতির যেমন বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা জায়গা খুলে রাখে। জোয়ারের সময় যখন পানি জমিতে প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেওয়া হয়। এরপর ওই পানি সূর্যের আলোতে শুকিয়ে যায় এবং লবণ দেখতে পাওয়া যায়। এই পদ্ধতিকে সল্ট হারভেস্টিং বলে। সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়ায় খাবার উপযোগী খাদ্য লবণে পরিণত করা হয়। সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া লবণের সাথে বালু মেশানো থাকে। এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ পানির সাথে মিশে যায়, কিন্তু বালু পাত্রের তলায় পড়ে থাকে। তখন লবণ পানির দ্রবণকে ছেঁকে আলাদা করে নেওয়া হয়। এবার এই দ্রবণে তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং লবণ পাত্রের তলায় পড়ে থাকে। এভাবে উৎপন্ন লবণকে প্যাকেট করে বিক্রির জন্য পাঠানো হয়। এই খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন ভাতের সাথে আমরা যে তরকারি খাই তাতে সোডিয়াম ক্লোরাইড বা লবণ না দিলে তরকারি সুস্বাদু হয় না। শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়। আমাদের শরীরের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবার জন্য বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি দরকার হয়। খাবার লবণের মাধ্যমে এসব আয়ন আমরা পেয়ে থাকি। শরীরে যদি কোনো কারণে সোডিয়ামের ঘাটতি হয় তবে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়।
অনেক জীবাণু লবণাক্ত পরিবেশে টিকে থাকতে পারে না, তাই ক্ষত জীবাণুমুক্ত করতেও লবণ ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে রাস্তায় বরফ যাতে জমতে না পারে বা বরফ সরাতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তুমি যদি কেক বা ফাস্ট ফুড খাবার পছন্দ করে থাকো, তাহলে বেকিং পাউডার এবং বেকিং সোডা নামগুলো তোমার কাছে খুব পরিচিত। কিন্তু তুমি হয়তো বেকিং সোডা এবং বেকিং পাউডারের পার্থক্যটা এখনো জানো না। এদের তৈরির পদ্ধতি জানলেই এদের পার্থক্য বুঝতে পারবে। বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং সোডা তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশালে বেকিং পাউডার তৈরি হয়। এখন চলো জেনে নেই বেকিং সোডা কিভাবে তৈরি করা হয়। বেকিং সোডা তৈরি সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে জানতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে, যেমন পানি ও চিনির দ্রবণ। অর্থাৎ যদি দ্রাবক হয় পানি এবং দ্রব যদি হয় লবণ, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় পানির সাথে সর্বোচ্চ যতখানি লবণ মিশালে পানির নিচে তলানি পড়বে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এখন চলো বেকিং সোডার প্রস্তুতিতে চলে যায়। অ্যামোনিয়া গ্যাস, খাদ্য লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে বেকিং সোডা তৈরি করা যায়। প্রথমে পানির মধ্যে NaCl কে দ্রবীভূত করে NaCl এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দিয়ে সম্পৃক্ত করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয়। এই সময় কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া ও পানি একসাথে মিশে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে। এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা উৎপন্ন করে। এবার এই বেকিং সোডাকে বিক্রিয়া পাত্র থেকে আলাদা করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হলে এই মিশ্রণকে বেকিং পাউডার বলে। কেক তৈরি করতে বেকিং সোডা ব্যবহার করা হয়। কেক তৈরির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য কেক ফুলে ওঠে। এছাড়া পাউরুটি ও কুকিজ তৈরিতেও বেকিং সোডা ব্যবহার করা হয়। তুমি জেনে অবাক হবে যে রূপচর্চার কাজেও বেকিং সোডা ব্যবহার করা হয়, যেমন স্কিনের এক্সফলিয়েটর বা এক ধরনের ফেস মাস্ক হিসেবে, দাঁত সাদা রাখতে, পায়ের ফাটা দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা হয়। তাহলে আজকের পর্বে আমরা জানতে পারলাম খাবার লবণ এবং বেকিং সোডা ও বেকিং পাউডার সম্পর্কে। আগামী পর্বে
আমরা ভিনেগার ও কোমল পানীয় সম্পর্কে অনেক প্রয়োজনীয় ও মজার সব তথ্য জানব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। কখনো কি ভেবে দেখেছো তুমি খুব মজা করে যে বার্গার খাও তার বানটা কিভাবে তৈরি হয়? অথবা তোমার জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করো সেটা কিভাবে তোমার জামাকে পরিষ্কার করে? কিংবা বৃষ্টির দিনে মজা করে যে আচার খাও সেটা কিভাবে অনেকদিন পর্যন্ত ভালো থাকে? আজকের এই অধ্যায় পড়লে তুমি তোমার ঘরে যে রসায়ন ব্যবহার হয় সেই সম্পর্কে জানতে পারবে। তুমি জেনে আশ্চর্য হবে যে তোমার বাসায় রান্নার কাজে ব্যবহার করা লবণ, বেকিং সোডা, ভিনেগার এগুলো রাসায়নিক পদার্থ। চলো তাহলে আজকে এগুলো সম্পর্কে জেনে নিই। খাবার লবণের প্রধান উৎস সাগরের পানি। সাগরের পানিতে অনেক বেশি পরিমাণ খাদ্য লবণ পাওয়া যায়। খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এছাড়া খাবার লবণের সাথে খুবই সামান্য পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সহ অন্য কিছু লবণ দ্রবীভূত থাকে। আবার মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবেও সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয়। এখন চলো আমাদের দেশে কিভাবে খাদ্য লবণ তৈরি করা হয় তা জেনে নিই। সমুদ্র উপকূলের লবণ চাষিরা বিভিন্ন আকৃতির যেমন বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা জায়গা খুলে রাখে। জোয়ারের সময় যখন পানি জমিতে প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেওয়া হয়। এরপর ওই পানি সূর্যের আলোতে শুকিয়ে যায় এবং লবণ দেখতে পাওয়া যায়। এই পদ্ধতিকে সল্ট হারভেস্টিং বলে। সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়ায় খাবার উপযোগী খাদ্য লবণে পরিণত করা হয়। সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া লবণের সাথে বালু মেশানো থাকে। এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ পানির সাথে মিশে যায়, কিন্তু বালু পাত্রের তলায় পড়ে থাকে। তখন লবণ পানির দ্রবণকে ছেঁকে আলাদা করে নেওয়া হয়। এবার এই দ্রবণে তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং লবণ পাত্রের তলায় পড়ে থাকে। এভাবে উৎপন্ন লবণকে প্যাকেট করে বিক্রির জন্য পাঠানো হয়। এই খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন ভাতের সাথে আমরা যে তরকারি খাই তাতে সোডিয়াম ক্লোরাইড বা লবণ না দিলে তরকারি সুস্বাদু হয় না। শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়। আমাদের শরীরের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবার জন্য বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি দরকার হয়। খাবার লবণের মাধ্যমে এসব আয়ন আমরা পেয়ে থাকি। শরীরে যদি কোনো কারণে সোডিয়ামের ঘাটতি হয় তবে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়। অনেক জীবাণু লবণাক্ত পরিবেশে টিকে থাকতে পারে না, তাই ক্ষত জীবাণুমুক্ত করতেও লবণ ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে রাস্তায় বরফ যাতে জমতে না পারে বা বরফ সরাতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তুমি যদি কেক বা ফাস্টফুড খাবার পছন্দ করে থাকো তাহলে বেকিং পাউডার এবং বেকিং সোডা নামগুলো তোমার কাছে খুব পরিচিত। কিন্তু তুমি হয়তো বেকিং সোডা এবং বেকিং পাউডারের পার্থক্যটা এখনো জানো না। এদের তৈরির পদ্ধতি জানলেই এদের পার্থক্য বুঝতে পারবে। বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং সোডা তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশালে বেকিং পাউডার তৈরি হয়। এখন চলো জেনে নিই বেকিং সোডা কিভাবে তৈরি করা হয়। বেকিং সোডা তৈরি সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে জানতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রবণে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। যেমন পানি ও চিনির দ্রবণ। অর্থাৎ যদি দ্রাবক হয় পানি এবং দ্রব যদি হয় লবণ, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায়
পানির সাথে সর্বোচ্চ যতখানি লবণ মিশালে পানির নিচে তলানি পড়বে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এখন চলো বেকিং সোডার প্রস্তুতিতে চলে যায়। অ্যামোনিয়া গ্যাস, খাদ্য লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে বেকিং সোডা তৈরি করা যায়। প্রথমে পানির মধ্যে NaCl কে দ্রবীভূত করে NaCl এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দিয়ে সম্পৃক্ত করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয়। এই সময় কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া ও পানি একসাথে মিশে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে। এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা উৎপন্ন করে। এবার এই বেকিং সোডাকে বিক্রিয়া পাত্র থেকে আলাদা করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হলে এই মিশ্রণকে বেকিং পাউডার বলে। কেক তৈরি করতে বেকিং সোডা ব্যবহার করা হয়। কেক তৈরির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য কেক ফুলে ওঠে। এছাড়া পাউরুটি ও কুকিজ তৈরিতেও বেকিং সোডা ব্যবহার করা হয়। তুমি জেনে অবাক হবে যে রূপচর্চার কাজেও বেকিং সোডা ব্যবহার করা হয়, যেমন স্কিনের এক্সফলিয়েটর বা এক ধরনের ফেস মাস্ক হিসেবে দাঁত সাদা রাখতে, পায়ের ফাটা দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা হয়। তাহলে আজকের পর্বে আমরা জানতে পারলাম খাবার লবণ এবং বেকিং সোডা ও বেকিং পাউডার সম্পর্কে। আগামী পর্বে আমরা ভিনেগার ও কোমল পানীয় সম্পর্কে অনেক প্রয়োজনীয় ও মজার সব তথ্য জানব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি জেনেছো ভিনেগার ও কোমল পানীয় সম্পর্কে। আজকের পর্বে তুমি জানবে পরিষ্কার পরিচ্ছন্নতায় যেসব রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় সেই সম্পর্কে। আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর সুস্থ থাকে আর মনও ভালো থাকে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সাবান ব্যবহার করি। আবার ময়লা কাপড় চোপড় পরিষ্কার করার জন্য আমরা সোডা, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করি। চলো তাহলে প্রথমে এদের প্রস্তুতি এবং ক্রিয়া কৌশল সম্পর্কে জেনে নিই। সোডিয়াম কার্বনেটকে সোডা অ্যাশ বলা হয়। সোডা অ্যাশের এক অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচার বা ওয়াশিং সোডা বলে। এর রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অধিক পরিমাণে চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। বিক্রিয়া পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচা সোডা উৎপন্ন হয়। কাপড় কাচার সোডা দেখতে সাদা, গন্ধহীন, অনুদ্বায়ী এবং কেলাসাকার অজৈব কঠিন পদার্থ। কাপড় কাচার সোডা খোলা বাতাসে রেখে দিলে এর পানি বাষ্পীভূত হয়ে ক্রিস্টাল কার্বনেট তৈরি করে। কাপড় পরিষ্কার করা ছাড়াও আরো বিভিন্ন কাজে কাপড় কাচার সোডা ব্যবহার করা হয়। সাবান একটি পরিষ্কারক দ্রব্য যা তেল বা চর্বি এবং খাট থেকে প্রস্তুত করা হয়। সাবানকে মূলত এই দুই ভাগে ভাগ করা যায়। আমাদের ত্বক পরিষ্কার করার জন্য যেসব সাবান ব্যবহার করি তাই প্রসাধনী সাবান। কাপড় চোপড় পরিষ্কার করার জন্য আমরা যেসব সাবান ব্যবহার করি তাদেরকে কাপড় কাচার সাবান বলে। সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এখানে আর কে অ্যালকাইল মূলক বলা হয়, আর এর সাধারণ সংকেত CnH2n+1। যেমন সোডিয়াম স্টিয়ারেট এবং পটাশিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত এরকম।
বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে। সাবান ও গ্লিসারিন তৈরি এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে। সাবানায়ন প্রক্রিয়ায় মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে পড়ে থাকে এবং সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একত্রে হয়ে পাত্রের উপরের দিকে কেকের আকারে ভেসে ওঠে। একেই সোপ কেক বলে। সোপ কেককে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে বিভিন্ন আকৃতির সাবান তৈরি করা হয়। সাবান তৈরির সময় সাবানের সাথে গ্লিসারিনও তৈরি হয়। এই মিশ্রণের সাথে তেল, চর্বি বা ক্ষার ইত্যাদি থেকে যেতে পারে। এগুলো থেকে সাবানকে আলাদা করা হয়। আলাদা করার সময় যদি সাবানের মধ্যে অধিক তেল বা চর্বি থেকে যায় তখন সাবানের মধ্যে তৈলাক্ত ভাব থেকে যায়, ফলে এই সাবানে ফেনা হয় না। যদি সাবানের মধ্যে খুব বেশি ক্ষার থাকে তবে এই সাবান ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়। এজন্য সাবান তৈরির কারখানায় সঠিক অনুপাতে তেল বা চর্বি এবং ক্ষার যোগ করা হয়, যাতে তেল বা চর্বি এবং ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া করতে পারে। চলো এবার ডিটারজেন্ট সম্পর্কে জেনে নিই। ডিটারজেন্ট সাবানের মতোই এক প্রকার পরিষ্কারক দ্রব্য। ডিটারজেন্ট সাধারণত পাউডারের মতো হয়, যা তরল আকারেও পাওয়া যায়। লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন করে। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট এবং পানি উৎপন্ন হয়। এই সোডিয়াম লরাইল সালফেট ডিটারজেন্ট নামে পরিচিত। সাবান ও ডিটারজেন্টের মূল কাজ হলো কাপড় চোপড় থেকে তেল ও ধুলাবালি অপসারণ করা। আমাদের শরীর থেকে তেল জাতীয় পদার্থ বের হয়ে কাপড়ে লেগে যায়। এছাড়া বাতাস থেকে কিছু তৈলাক্ত পদার্থ কাপড়ে লেগে যায়। এরপর ধুলাবালি এই তৈলাক্ত পদার্থের উপর লেগে ময়লা তৈরি হয়। সাবান ও ডিটারজেন্ট একটি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান বা ডিটারজেন্ট আয়ন এবং ধনাত্মক সোডিয়াম আয়নে ভাগ হয়ে যায়। সাবান বা ডিটারজেন্টের আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে একে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। সাবান বা ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়। এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে। সাবান কিংবা ডিটারজেন্টকে যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয় তখন তার হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং তাতে দ্রবীভূত হয়। অন্যদিকে হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষিত হয়ে পানির স্তরে প্রসারিত হয়। এ অবস্থায় কাপড়কে ঘষা দিলে তেল বা গ্রিজের ময়লার কণা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটি বলয় তৈরি হয়। তখন এই কণাগুলো একটি আরেকটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় এবং তেল, সাবান এবং পানির সাথে একত্র হয়ে একটি মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণ ফেনা নামে পরিচিত। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হবার সাথে তেল ও ধুলাবালি কাপড় থেকে অপসারিত হয়। এভাবেই সাবান ময়লা পরিষ্কার করে। চলো এখন সাবান ও ডিটারজেন্টের পার্থক্য জেনে নিই। অতিরিক্ত সাবান ব্যবহার করলে হাতের ক্ষতি হয়। এছাড়াও সাবান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। আবার ডিটারজেন্টের মধ্যে যে ট্রাইসোডিয়াম ফসফেট থাকে তা পুকুরের উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আজকের পর্বে তুমি কাপড় কাচা সোডা এবং সাবান সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি টয়লেট ক্লিনার, প্রসাধনী, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার এবং অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতকরণ সম্পর্কে জানবে। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি জেনেছো কাপড় কাচার সোডা, সাবান এবং ডিটারজেন্ট সম্পর্কে। আজকের পর্বে তুমি টয়লেট ক্লিনার, ব্লিচিং পাউডার,
গ্লাস ক্লিনার এবং অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতিকরণ সম্পর্কে জানতে পারবে। ছোটবেলায় নিশ্চয়ই তুমি কার্টুন দেখতে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা টয়লেট পরিষ্কার রাখা কতটা জরুরি সেই সম্পর্কে দেখানো হতো, যাতে তোমরা ছোট থেকেই সচেতন হও। কিন্তু টয়লেট পরিষ্কার রাখার এই টয়লেট ক্লিনার কিভাবে তৈরি হয়, চলো জেনে নেই। টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট মিশ্রিত থাকে। প্রথমে একটি পাত্রে অল্প পানিতে সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো হয়। এবার অন্য একটি পাত্রে পানি নিয়ে কস্টিক সোডা ও অন্যান্য বস্তু যোগ করে মেশানো হয়। এরপর দুইটি মিশ্রণকে একসাথে মিশিয়ে প্লাস্টিকের বোতলে ভর্তি করে মুখ বন্ধ করা হয়। দেখলে তো কত সহজেই টয়লেট ক্লিনার তৈরি হয়ে গেল। চলো এখন টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল সম্পর্কে জেনে নিই। বেসিন, কমোড ইত্যাদি পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, বিভিন্ন রঙের জৈব অজৈব পদার্থ ও রোগ জীবাণু ইত্যাদি থাকে। টয়লেটে যখন টয়লেট ক্লিনার যোগ করা হয় তখন সোডিয়াম হাইড্রোক্সাইড চর্বি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ ইত্যাদির সাথে বিক্রিয়া করে এবং সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন রঙের পদার্থ এবং জীবাণুর সাথে বিক্রিয়া করে এদের কার্যকারিতা নষ্ট করে দেয়। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় ধর্মের জন্য টয়লেট পরিষ্কার হয়। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইপোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হয়, যা ভেঙে জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এই জার্মান অক্সিজেন রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণু ধ্বংস করে। এভাবে টয়লেট ক্লিনার রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণু ধ্বংস করে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস দিয়ে বিক্রিয়া করলে ব্লিচিং পাউডার তৈরি হয়। ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে। এজন্য ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয়। কাপড়ের দাগ ও ব্লিচিং পাউডার উভয় রাসায়নিক পদার্থ। ব্লিচিং পাউডারকে যখন কোনো কাপড়ের দাগের উপর রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। এরপর হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জার্মান অক্সিজেন তৈরি করে। রঙিন পদার্থের সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করে রঙিন পদার্থকে বর্ণহীন করে। ব্লিচিং পাউডারকে যখন কোনো ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদির উপর রেখে পানি যোগ করা হয় তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডে পরিণত হয়। হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন তৈরি করে, যা জীবাণু ধ্বংস করে। বল পেনের কালি বা অন্য কোনো রং যা সাবান বা ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না সেগুলোকে পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এছাড়া মেঝে, কমোড বা বেসিনকে জীবাণুমুক্ত করার কাজেও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। গ্লাস পরিষ্কার করার জন্য যে ক্লিনজার ব্যবহার করা হয় তাকে গ্লাস ক্লিনার বলে।
কাচের গায়ে যদি তেল, চর্বি বা গ্রিজ লাগে তবে এগুলোর উপর ধুলাবালি পড়ে কাচে ময়লা তৈরি হয়। কাঁচ পরিষ্কার করতে এমন একটি ক্লিনজার ব্যবহার করতে হবে যা তেল, চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে, কিন্তু কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে না। সাধারণত অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে গ্লাস ক্লিনার তৈরি করা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যামোনিয়া দ্রবণ বলা হয়। গ্লাস ক্লিনারকে যখন কাচের গায়ে দেওয়া হয় তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাচের তেল, চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে তেল বা চর্বি বা গ্রিজকে কাঁচ থেকে অপসারণ করে। কাঁচের গায়ে লেগে থাকা জৈব পদার্থগুলো আইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে দ্রবীভূত করে কাঁচ থেকে মুছে ফেলা যায়। গ্লাস ক্লিনার দিয়ে কাঁচ পরিষ্কার করার সময় নাকে ও মুখে মাস্ক পরে নিতে হয়, কারণ গ্লাস ক্লিনারে যে ক্ষতিকারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস থাকে তা নাকে মুখে যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতায় একটি জনপ্রিয় নাম হলো অ্যামোনিয়া। ঘরের ফ্লোর থেকে শুরু করে ওভেন পর্যন্ত সবকিছু পরিষ্কার করার জন্য অ্যামোনিয়া ইউজ করা হয়। চলো তাহলে এখন অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি সম্পর্কে জেনে আসি। অ্যামোনিয়া গ্যাস দুই ভাবে তৈরি করা যায়, পরীক্ষাগারে এবং শিল্প কারখানায়। পরীক্ষাগারে দুইটি পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। প্রথমে পরীক্ষাগারে একটি টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া তৈরি করা হয়। অথবা পরীক্ষাগারে একটি টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। শিল্প কারখানায় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। এবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস 1:3 অনুপাতে মিশ্রিত করে এর মধ্যে আয়রন প্রভাবক যোগ করে যদি মিশ্রণকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় তবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় কিছু তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। একদিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, অপরদিকে কিছু অ্যামোনিয়া গ্যাস ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়ায় উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। আজকের পর্বে আমরা জানলাম টয়লেট ক্লিনার, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার ও অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতকরণ সম্পর্কে। আগামী পর্বে তুমি জানবে কৃষি ও শিল্প ক্ষেত্রে রসায়ন কিভাবে কাজ করে সেই সম্পর্কে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি টয়লেট ক্লিনার, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার এবং অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি চুনা পাথর, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট এবং কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জানবে। আমাদের জীবনে প্রতিটি কাজে রসায়ন জড়িয়ে আছে, হোক সেটা প্রসাধনী অথবা কৃষিকাজ। কৃষিকাজে যেসব রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করা হয় আজকে চলো সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসি। এর মধ্যে কিছু রাসায়নিক দ্রব্য প্রকৃতিতে পাওয়া যায় এবং কিছু শিল্প কারখানায় তৈরি করা যায়। প্রথমেই চলো জেনে নিই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সার সম্পর্কে। চুনাপাথর একটি মূল্যবান খনিজ সম্পদ যা এক ধরনের পাললিক শিলা, অর্থাৎ এটি পলি আকারে জমা হয়ে বিভিন্ন স্তর তৈরি করে। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। এতে প্রধানত 3টি উপাদান থাকে: কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়াম। পাথর বা শিলার একটি সাধারণ উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও এটি মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক
ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুবই কম পাওয়া যায়। বালি, কাদা প্রভৃতি মিশ্রণ এবং লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার ইত্যাদি মৌলে চুনাপাথর অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, অপদ্রব্য কি? কোনো প্রয়োজনীয় মৌলের সাথে অপ্রয়োজনীয় উপাদান মেশানো থাকলে এই অপ্রয়োজনীয় উপাদানগুলোকে অপদ্রব্য বলে। চুনাপাথর দিয়ে অনেক পদার্থ তৈরি করা যায়, যেমন সিমেন্ট তৈরির প্রধান উপাদান হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়। কোনো কারণে মাটি যদি অম্লীয় হয়, অর্থাৎ মাটিতে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, তখন মাটির অম্লত্ব কমানোর জন্য সেই মাটিতে চুনাপাথর দেওয়া হয়। মাটিতে থাকা হাইড্রোজেন আয়নের সাথে চুনাপাথর বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। ফলে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায়, অর্থাৎ অম্লত্ব হ্রাস পায়। এখন চলো শিল্প কারখানায় তৈরি হয় এমন কিছু গুরুত্বপূর্ণ সার সম্পর্কে জেনে আসি। প্রথমে জেনে নেই ইউরিয়া সম্পর্কে। এটি এক প্রকার জৈব যৌগ। এর অপর নাম কার্বামাইড। কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। পরে এই অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে ইউরিয়া তৈরি হয়। শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে ইউরিয়া মিথানল বা মেলামাইন রেজিন তৈরি করা হয়। মেলামাইন রেজিন হলো এক ধরনের পলিমার। এর মনোমার হলো মেলামাইন ও ফর্মালডিহাইড। একটা মজার ব্যাপার কি জানো, আমরা কিন্তু প্রায় প্রতিদিন কোনো না কোনো কাজে মেলামাইন ব্যবহার করি। চলো মেলামাইনের কিছু উদাহরণ স্ক্রিন পজ করে দেখে নেই। নিম্নমানের শুকনো খড়, ভুসির সাথে ইউরিয়া মেশানো হয় যেন পশু মোটা তাজা হয়। বিভিন্ন যানবাহনের দূষণ কমানোর জন্য তাতে ইউরিয়া মেশানো হয়। নাইট্রোজেনের উৎস হিসেবে ইউরিয়াকে কৃষিকাজে সার হিসেবে ব্যবহার বহুদিন থেকে প্রচলিত ছিল। জমিতে ইউরিয়া সার দেওয়া হয় যাতে গাছ ইউরিয়া সার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন গ্রহণ করতে পারে। উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে না। মাটিতে ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। উদ্ভিদ এই অ্যামোনিয়াম শোষণ করে। দ্রুত ফসল উৎপাদনের জন্য ইউরিয়া অনেক বেশি ব্যবহার হয়। ইউরিয়ার প্রধান কাজ গাছের সবুজ অংশ বৃদ্ধিতে সাহায্য করা। ধান, গম, ভুট্টা চাষে সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়। এখন আমরা জানবো অ্যামোনিয়াম সালফেট সম্পর্কে। অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের ব্যাপক ব্যবহার রয়েছে। অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে, তাই মাটিতে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে ক্ষারকের পরিমাণ কমানো হয়। অ্যামোনিয়াম সালফেট উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এর থেকে উদ্ভিদ নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে। এতক্ষণ আমরা জানলাম কৃষিতে যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সে সম্পর্কে। এখন আমরা জানবো কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পর্কে। কিন্তু তার আগে চলো জেনে নেই কৃষি দ্রব্য কোনগুলো। ফলমূল, শাকসবজি, মাছ এগুলোকে কৃষি দ্রব্য বলে, এবং যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে কোনো কৃষিজাত দ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করা হয় সেই প্রক্রিয়াকে কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণ বলা হয়। এসব কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাদের যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও রয়েছে। ব্যবসায়ীরা পাকা আম বাস, ট্রাক বা ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় ফলের গায়ে দাগ লাগে। এই দাগযুক্ত আম মানুষ কিনতে চায় না। এজন্য অসাধু ব্যবসায়ী অনেক সময় কাঁচা ফল কিনে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। এরপর এই কাঁচা ফলের উপর অসাধু ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করে ফল পাকায়। আবার ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করা হয়। কার্বাইড দিয়ে ফল পাকানো বলতে অ্যাসিটাইলিন দিয়ে ফল পাকানোর পদ্ধতিকেই বোঝানো হয়। এছাড়া ইথিলিন গ্যাস দিয়েও কাঁচা ফল পাকানো হয়। ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতির ক্ষতিকারক প্রভাবে মস্তিষ্কে মনোঅ্যামাইন অক্সিডেজের ক্ষরণ হ্রাস পায়।
নার্ভের এই রোগে নানাবিধ স্নায়বিক গোলযোগ দেখা যায়, যেমন হাত পা কাঁপা, মাথার যন্ত্রণা, ঘাড়ে পিঠে ব্যথা ইত্যাদি। মাথায় অসহ্য যন্ত্রণা হয় বা মাথা ঘুরতে থাকে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে আমরা জানতে পারলাম কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যবহৃত রসায়ন এবং কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণে যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সেই সম্পর্কে। আগামী পর্বে তুমি জানবে কৃষি দ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্য, অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ সম্পর্কে। দেখা হবে সেই পর্বে। শাবিব নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে তার বাবা মাকে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করে। প্রায়ই সে তার বাবার সাথে বাজারে যায়। একদিন বাজারে গিয়ে সে খেয়াল করলো কাঁচা বাজারে অনেক সবজি এবং মাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে ফেলে দিচ্ছে। কিন্তু পরের দিন পাশের সুপার শপে গিয়ে দেখলো এগুলো অনেকদিন পর্যন্ত ভালো আছে। সে আরো অবাক হয়েছিল, বিভিন্ন সবজি, মাছ, মাংস বোতলে ভরে রাখা হয়েছে যা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে কিভাবে এগুলো এতদিন ভালো আছে। তাহলে চলো শাবিবের সাথে আমরাও জেনে নেই কিভাবে কাঁচা খাদ্যদ্রব্য অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায়। গত পর্বে তুমি জেনেছো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট এবং কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সে সম্পর্কে। আজকের পর্বে তুমি জানবে কৃষি দ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্য, অনুমোদিত ফুড প্রিজারভেটিভস এবং শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ সম্পর্কে। প্রথমেই চলো জেনে আসি ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক কি। যেসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ হয় না বা পচন হয় না, সেসব রাসায়নিক দ্রব্যকে ফুড প্রিজারভেটিভ বলে। কৃষি দ্রব্যগুলো কোনগুলো তা তুমি আগের পর্বেই জেনেছ। এইসব কৃষি দ্রব্য সংরক্ষণে কিছু প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। আজকে আমরা তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রিজারভেটিভস সম্পর্কে জানব। প্রিজারভেটিভস মূলত দুই ধরনের হয়ে থাকে, যেমন প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভস। প্রথমেই চলো প্রাকৃতিক প্রিজারভেটিভস গুলো সম্পর্কে জেনে আসি। শাবিব এবং তার বাবা সুপার শপে প্রথমে মাছ কিনতে গেল। সেখানে যে শাবিব দেখতে পেল মাছগুলো বরফের মধ্যে রাখা হয়েছে। এই ব্যাপারে শাবিবের বাবা বলল, বেশিরভাগ সময় মাছ সংরক্ষণের জন্য এবং যেসব সবজি বা ফলে পানি বেশি সেগুলো সংরক্ষণের জন্য বরফ ব্যবহার করা হয়। ফল সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা হয়। যেসব খাবার সহজেই পচে যায় সেগুলোকে খাদ্য লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস, কাঁচা ফল ও সবজিকে এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এছাড়াও কিছু মশলাও প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, যেমন সরিষার তেল, গোলমরিচ, চিনি, হলুদ, লবঙ্গ ইত্যাদি। সরিষার তেল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। আচার সংরক্ষণে এটি ব্যবহার করা হয়।
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুকে চিনির সিরাপে দিলে খাবার অনেকদিন ভালো থাকে। বিভিন্ন ফলকে চিনির সিরাপে ডুবিয়ে রেখে এয়ারটাইট বোতলে অনেকদিন রাখা যায়। এছাড়া জ্যাম, জেলি, আচার, মোরব্বা, কমলা লেবুর আচারে চিনি পচন রোধক হিসাবে কাজ করে। তোমার বাড়িতে রান্নায় হলুদ ইউজ করতে দেখেছো, তাই না? হলুদে কারকিউমিন নামক বিশেষ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট থাকার কারণে এটি প্রিজারভেটিভস হিসাবে কাজ করে। আচার বানানোর আগে বিভিন্ন ফল বা সবজি যেমন জলপাই, চালতা ইত্যাদিতে হলুদ মেখে রোদে শুকানো হয়। তাহলে বুঝলে তো, তোমার ঘরে থাকা অনেক অ্যাভেলেবল জিনিস দিয়েই খাদ্য সংরক্ষণ করা যায়। এরপরে সাবিবের বাবা সাবিবকে জানালো সব খাবার প্রাকৃতিক প্রিজারভেটিভস দিয়ে সংরক্ষণ করা যায় না। ক্যান্ড ফুড এবং কার্বনেটেড ড্রিঙ্কসে কৃত্রিম প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। সব ধরনের প্রিজারভেটিভস খাবার সংরক্ষণের জন্য উপযোগী নয়। ইউএসএ এর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খাবারে ব্যবহার করা যাবে এমন কিছু প্রিজারভেটিভস নির্দিষ্ট করে দিয়েছে। অনুমোদিত ফুড প্রিজারভেটিভস এর সংজ্ঞা এভাবে দেয়া যায়। এখন চলো কিছু অনুমোদিত ফুড প্রিজারভেটিভ সম্পর্কে জেনে আসি। সোডিয়াম বেনজোয়েট হলো বেনজোইক অ্যাসিডের লবণ। এদেরকে বিভিন্ন ফলের জুস ও সোডা ড্রিঙ্ক সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়া লুব্রিকেট পিলস ও ট্যাবলেটস তৈরিতেও ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যাসিডের লবণকে সরবেট বলা হয়, যেমন পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট ইত্যাদি। সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম সরবেটের সংকেতগুলো এমন। এদেরকে যথাক্রমে E201, E202, E203 বলা হয়। এছাড়াও লেবু জাতীয় ফলকে বলা হয় সাইট্রাস ফ্রুট, কেননা এর ভেতরে যথেষ্ট পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড একটি দুর্বল অর্গানিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত CHOY। এর ব্যবহার অনেক বেশি হওয়ায় রাসায়নিকভাবে কারখানায় তৈরি করা হয়। কাঁচা ফল, ফলের রস ও সবুজ শাকসবজি সংরক্ষণে সালফাইড লবণ ব্যবহার করা হয়। এরপরে সাবিবের বাবা সাবিবকে আরো জানালো যে জৈব পরিবর্তন রোধের জন্য প্রিজারভেটিভস ব্যবহার করা হয় আর রাসায়নিক পরিবর্তন রোধের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়। রাসায়নিক পরিবর্তন রোধ বলতে বোঝানো হয় খাদ্যদ্রব্যকে জারিত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং খাবারে কালো দাগ তৈরি হতে না দেয়া। ইউএসএ এর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিছু নির্দিষ্ট অ্যান্টিঅক্সিডেন্টের অনুমোদন দিয়েছে, যেমন BHA, BHT, TBHQ ও প্রোপাইল গ্যালেট। এদের ডিটেলস তুমি উপরের ক্লাসে জানতে পারবে। ইথিলিন, অ্যাসিটিলিন, ফরমালিন ইত্যাদি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। এগুলো ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের খাদ্যদ্রব্য অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারলেও এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। বাজার শেষ করে বাসায় যাবার সময় সাবিবকে তার বাবা বলল কৃত্রিম প্রিজারভেটিভস ব্যবহার করা খারাপ, কারণ এগুলো কারখানায় তৈরি করার সময় বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ে। শিল্প থেকে বর্জ্য হিসেবে বিভিন্ন প্রকার ভারী ধাতু যেমন ক্রোমিয়াম, লেড, মার্কিউরি এবং ক্যাডমিয়াম ইত্যাদি বের হয়। এসব ভারী ধাতু বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে। ভারী ধাতু উদ্ভিদের ফলমূল ও মাছের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে কিডনি ও লিভারের ক্ষতি করে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। ভারী ধাতু এছাড়াও শিল্প বর্জ্য থেকে আরো নানা ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা অ্যাসিড বৃষ্টি হওয়ার একটি প্রধান কারণ। আজকের পর্বে তুমি কৃষি দ্রব্য সংরক্ষণে রসায়নের ভূমিকা সম্পর্কে জানলে। দেখা হবে অন্য কোনো কোর্সে। সে পর্যন্ত ভালো থেকো।